শ্বশুরবাড়িতে দিনরাত পরিশ্রম করে মল্লিকা, তবুও শাশুড়ির মন পায় না সে। গরিব বাড়ির মেয়ে বলে উঠতে বসতে কথা শুনতে হয় তাকে। বৌমা, বলি এটা কি রান্না করেছো? তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? তখনই বলেছিলাম হা ঘরে বাড়ির মেয়ে বাড়িতে এনো না। তা আমার কথা আর কে শোনে? না জানে ভালো রান্না বান্না, না জানে আদব কায়দা। আসলে মল্লিকার শ্বশুরমশাই অপরেশবাবুর বন্ধুর দূর সম্পর্কের আত্মীয় মল্লিকা। অত্যন্ত গরিব পরিবারের মেয়েটিকে খানিকটা দয়া করেই বড় ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন তিনি। বিয়ের কিছুদিনের মধ্যেই নিজস্ব স্বভাবগুণে শ্বশুরমশাইয়ের মন জিতে নিতে পারলেও শাশুড়ি মা মল্লিকাকে কিছুতেই মেনে নিতে পারেন না। ছোট যা অন্তরা বড়লোকের মেয়ে, শাশুড়ির মনের মতো যৌতুক এনেছে বলে প্রথম থেকেই সে শাশুড়ির চোখের মণি। ও বৌমা, কোথায় গেলে? অনুমাকে খেতে দাও, অফিসে দেরি হয়ে গেল যে। ছোট যা অন্তরাও সুযোগ পেয়ে বড় যাকে খাটিয়ে নিতে ছাড়ে না। দিদিভাই, আমার রেড ড্রেসটা আয়রন করে রেখো প্লিজ, সন্ধেবেলা একটা পার্টিতে যাব। আচ্ছা ঠিক আছে। মল্লিকার স্বামী সুপ্রিয় সব কিছু বুঝলেও মায়ের কথার ওপর প্রতিবাদ করতে পারে না, তাই দেখেও সব কিছু না দেখার ভান করে সে। শ্বশুরমশাই মল্লিকার কষ্টটা বুঝতে পারেন, আর তাই তাকে বলেন, মা রে, একটু আধটু প্রতিবাদ তো করতে পারিস। তুই যত চুপ করে থাকবি সবাই তোকে আরও পেয়ে বসবে। আমি কি বলবো বাবা? তাছাড়া মিছিমিছি অশান্তি করে কী লাভ? করুণ একটা হাসি দিয়ে এ কথা বলে সেখান থেকে চলে যায় সে। শাশুড়ির ঝাঁঝের সামনে কেউ যে কোনো প্রতিবাদ করতে পারবে না সে কথা এতদিনে ভালোই বুঝে গেছে মল্লিকা। সেদিন শাশুড়ি এসে মল্লিকাকে বললেন, ছোট ছেলের বন্ধু আর তার বউকে কাল রাতে খেতে ডাকা হয়েছে। সব রান্নাবান্না তোমাকেই করতে হবে কিন্তু। ঠিক আছে মা, অনু আর আমি দুজনে মিলে ঠিক করে নেব। না বৌমা, অনুমা কী করে পারবে? সারাদিন অফিস করে বেচারা কত ক্লান্ত হয়ে ফেরে। তুমি অবশ্য সেসব বুঝবে না। চুপ করে যায় মল্লিকা, নিজের কাজ করতে থাকে সে। শ্বশুরমশাই এসে বলেন, কী রে মা, আজও পারলি না তো? এইভাবেই দিন চলতে থাকে। একদিন অফিস থেকে ফিরে বড় ছেলে জানায় তার চেন্নাইতে ট্রান্সফার হয়েছে। চেন্নাই? সে তো অনেক দূর, বলে সুপ্রিয়র মা। না না, খুব ভালো হয়েছে, মাঝে মাঝে আমরাও বেড়াতে যেতে পারবো। সুপ্রিয়র বাবা খুশি হয়েই বলেন। মল্লিকার দিকে তাকিয়ে বলেন, যা রে মা, যাওয়ার প্রস্তুতি শুরু করে দে। ও আবার কোথায় যাবে? কেন, ও যাবে বড় খোকার সঙ্গে। মানে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও কি করতে যাবে ওখানে? তাছাড়া ও চলে গেলে এখানে আমাদের কি করে চলবে? না বৌমা, কোথাও যাবে না তুমি। ঠিক আছে মা। সেদিন দুপুরবেলা খাওয়ার পরে রান্নাঘরে কাজ গোছাচ্ছে মল্লিকা। শাশুড়ি মা নিজের ঘরে চলে গেছেন। এমন সময় শ্বশুরমশাই সেখানে এসে বললেন, এই সুযোগ তুই কিছুতেই হাতছাড়া করবি না মা, তুই চেন্নাই চলে যা। কিন্তু আমি চলে গেলে আপনাদের তো এখানে অসুবিধা হবে বাবা। সে কথা তোকে ভাবতে হবে না, আমাদের ঠিক চলে যাবে। তুই কিছুতেই এই সুযোগ ছাড়িস না। দেখতে দেখতে সুপ্রিয়র যাওয়ার দিন চলে আসে। সুপ্রিয় দেখল মল্লিকার মধ্যে কোনো অস্থিরতা নেই। সে চলে যাচ্ছে, অথচ মল্লিকা কিছুই বলছে না। মনে মনে খুব অভিমান হয় সুপ্রিয়র। যাওয়ার দিন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে সুপ্রিয়া দেখল মল্লিকা আশেপাশে কোথাও নেই। ঠিক আছে, সেও মল্লিকার সঙ্গে না দেখা করেই চলে যাবে, মনে মনে ভাবল সুপ্রিয়। মা, বাবা, আমি এখন বেরোচ্ছি। ভাই, অনু, ভালো থেকো তোমরা। একটু দাঁড়াও। পেছন ফিরে সুপ্রিয় দেখে হাতে সুটকেস আর দুটো ব্যাগ নিয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে মল্লিকা। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ?
কেন, তোমার সঙ্গে? মানে, আমাদের সঙ্গে কি তুমি মজা করছো বৌমা? রাগী গলায় বলেন শাশুড়ি মা। না মা, আমি কোনো মজা করছি না। আমি শুধু আমার স্বামীর পাশে থাকতে চাইছি। নতুন জায়গায় গিয়ে ও একা একা কী করবে বলুন তো? কিন্তু তুমি চলে গেলে আমাদের তো অনেক অসুবিধে হবে। আর আমি না গেলে আপনার ছেলেরও ওখানে অনেক অসুবিধে হবে মা। মনে আছে ওর কোলেস্টেরল বেড়েছে? এ সময় বাইরে খাওয়া ওর জন্য একদম ঠিক হবে না। চুপ করে যান শাশুড়ি মা। কিন্তু তুমি যে যাবে, তোমার টিকিট তো আর কাটা হয়নি, বলে সুপ্রিয়। সে ব্যবস্থা আমি করে রেখেছি। উত্তেজনায় দাঁড়িয়ে পড়েন অপরেশবাবু। মনে মনে খুব খুশি হয় সুপ্রিয়। মুখে বলে, ঠিক আছে, চলো তাহলে। বেরিয়ে যায় সুপ্রিয় আর মল্লিকা। হাঁপ ছেড়ে বাঁচেন অপরেশবাবু। আর চোখে একবার স্ত্রীর দিকে তাকিয়ে খবরের কাগজটা মুখের সামনে তুলে নেন তিনি। উদ্দেশ্য দুটো: পেট ফেটে যে হাসিটা বেরিয়ে আসতে চাইছে সেটা আড়াল করা, আর স্ত্রীর চোখের আগুনে ভস্ম হওয়া থেকে নিজেকে বাঁচানো।